হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলের আইটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। তো আমার অবস্থা দেখে খুব অরিড হওয়ার কারণ নাই, কারণ কৃষিকাজ করতে গেলে এমনই হয়। তো আমি জাস্ট অলমোস্ট আধা ঘন্টার মতো কাজ করেছি। কাজ করতে গেলে এইভাবে কষ্ট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো ভিউয়ার্স, আর কাজের কথায় আসি, সেটা হলো যে আমরা মূলত আজকে যে কারণে এসেছি সেটা হলো, আজকে আপনারা নিশ্চয়ই আমন ডাটার নাম শুনেছেন। যেটা কোম্পানি থেকে বা বিক্রেতারা ক্লেম করে থাকে, আমন ডাটা অনেক লম্বা হয়, 6 ফিটের মতো লম্বা হয়, আমার মতো লম্বা হয়। তো অ্যাকচুয়ালি সেটাই হয় কিনা সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি নিজেও দেখবো, আমি আগে কখনো চাষ করিনি। তো ডাটা শাক চাষ করেছি, চাষ পদ্ধতি সেম, তবে এবার হলো আমি কোনো ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার করবো না, আমি শুধু কিচেন কম্পোস্ট ব্যবহার করবো। তো আমি ভিউয়ার্স খুব ছোট্ট একটা জমি নিয়েছি, 6 ফিট বাই 10 ফিট, মানে 60 স্কোয়ার ফিট। তো এই জমির মধ্যে আমি চাষ করবো, যেটা হলো আমার পারিবারিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট। তো বাণিজ্যিক চাষ যদি কেউ করতে চান সেক্ষেত্রে কিন্তু পদ্ধতি সেম, যা শুধুমাত্র হয়তো আমি যেহেতু ছোট জমি কোদাল ব্যবহার করেছি, আপনি হয়তো লাঙ্গল অথবা ট্রাক্টর ব্যবহার করবেন, এটাই। এর বাইরে সবকিছুই সেম, ওই রেশিওতে আপনারা কাজ করবেন। তো চলুন তাহলে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এই ডাটা শাকটা চাষ করছি। এবং কোম্পানি যেটা ক্লেম করছে যে 35 দিনেই, 30-35 দিনেই নাকি অনেক লম্বা হয়ে যাবে, আমার মতো লম্বা হয়ে যাবে, সেটাই আমি দেখবো যে অ্যাকচুয়ালি হয় কিনা। ভিউয়ার্স, এই হলো সেই আমন ডাটা। আমি কিন্তু কোম্পানির নামটা ঢেকে রেখেছি, আমি কোনো প্রমোশন করছি না, সেখানে আপনারা যে কোনো ভালো কোম্পানির বীজ ব্যবহার করবেন। তো এই ব্যাগটাতে 10 গ্রামের মতো, প্যাকেটটাতে 10 গ্রামের মতো বীজ আছে। তো আমার অ্যাকচুয়ালি যে ছোট্ট জমি, সেখানে 10 গ্রাম লাগবে না, আমি এর অর্ধেক ব্যবহার করবো, মানে 5 গ্রাম ব্যবহার করবো। তো আপনারা যদি শতক হিসাবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 1 শতকে 50 গ্রাম বীজ যথেষ্ট, এবং 50 গ্রাম বীজ হয়তো আপনাদের কিনতে 100 টাকার মতো খরচ হবে। তো আমার যে প্যাকেট, এটা মাত্র 20 টাকা নিয়েছে, তো তার মানে হলো আমি 10 টাকার বীজ ব্যবহার করবো। আপনারা যে কোনো, আমি আবার বলছি, যে কোনো ভালো কোম্পানির বীজ ব্যবহার করতে পারেন। আমাদের প্রথম কাজই হলো জমিটা প্রস্তুত করা। জমি প্রস্তুত করার জন্য আপনারা প্রথমে জমিটাকে একদম চাষ দিয়ে একদম ঝুরঝুরে করে নেবেন মাটিটাকে, কারণ ঝুরঝুরে যদি না করেন সেক্ষেত্রে কিন্তু বীজ জার্মিনেট করতে দেরি করবে। ডাটা চাষে আপনারা শতক প্রতি 30 থেকে 40 কেজি জৈব সার ব্যবহার করতে পারেন। আর আমার যেহেতু জমি ছোট্ট, সেই কারণে আমি এখানে 5 কেজির মতো জৈব সার ব্যবহার করছি। তো আপনারা ওই রেশিও অনুযায়ী ব্যবহারটা করবেন যদি জৈব সার ব্যবহার করতে চান। ভিউয়ার্স, আমি যেটা বলছিলাম যে জমিটা প্রস্তুত করার জন্য আমি যেটা করেছি, মাটিটা একদম ঝুরঝুরে করে নিয়েছি। মাটিটা অবশ্যই আপনারা ঝুরঝুরে করে নেবেন। যে কি জন্য করবেন, কারণ যদি মাটি ঝুরঝুরে না হয়, বড় বড় মাটির দানা থাকে, সেক্ষেত্রে বীজগুলা বড় দানার নিচে পড়ে কিন্তু আপনার জার্মিনেট করতে পারবে না, বা দেরি হবে, বা ঠিকভাবে জার্মিনেট হবে না, মানে ভালো জার্মিনেশন হবে না, মোদ্দা কথা যেটা। প্রথমে আমি যেটা করব, প্যাকেটের অর্ধেক বীজটা আমি একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি। আমনটা কিন্তু লাল হবে, এটা অনেকে হয়তো জানেন। তো ভিউয়ার্স, ডাটা ডাটার বীজ কিন্তু খুবই ছোট, ডাটা বলো লাল শাক বলো খুবই ছোট, যার কারণে এটা আপনি যদি ছড়াতে যান, সেক্ষেত্রে কিন্তু এক জায়গায় খুব বেশি পড়ার সম্ভাবনা থাকে, এক জায়গায় অল্প পড়ার সম্ভাবনা থাকে। যার কারণে আপনারা যেটা করবেন, যে বীজের সাথে মাটি মিক্স করে নেবেন। আপনারা চাইলে ছাইও ব্যবহার করতে পারেন, সেটাও খুব ভালো একটা বিকল্প। তো এই মাটি অথবা ছাই মিক্স করে ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করার পর এই বীজগুলো আমরা জমির মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিব, যাতে খেয়াল রাখবেন এক জায়গায় খুব বেশি না পড়ে যায়, আবার এক জায়গায় খালি না থাকে, এটা খেয়াল রাখবেন। তাহলে বীজগুলো সুন্দরভাবে জার্মিনেট করবে, একটা আরেকটার সাথে একটু দূরত্ব রেখেই জার্মিনেট করবে। বীজ ছড়ানোর পরপরই আপনারা জমিটাকে হালকাভাবে কুপিয়ে দিবেন। হালকাভাবে কুপিয়ে দিলে যেটা হবে, বীজগুলো মাটির একটু গভীরে যাবে, এবং গভীরে যদি যায় সেক্ষেত্রে জার্মিনেট করে একটু শক্তভাবে শিকড়টা ভালোভাবে মাটিতে শক্তভাবে গেড়ে উঠতে পারবে। এবং দেখা যাবে যখন ঝড় বৃষ্টি হবে, তখন মোটামুটি সেগুলো বাতাসে ঢলে পড়বে না। হালকাভাবে কুপিয়ে দেওয়ার পর যদি জমি একদম শুকনো থাকে, সেক্ষেত্রে পানি ছিটিয়ে দিবেন। যেহেতু আমার জমিটা ভেজা আছে, সেই ক্ষেত্রে আমি আর পানি দিচ্ছি না। এবার আমি অপেক্ষা করবো 1 সপ্তাহের জন্য। ভিউয়ার্স, ফিরে এলাম 10 দিন পর। তো 10 দিন পর এসে যেটা দেখতে পাচ্ছি, বীজের জার্মিনেশন হয়ে গিয়েছে এবং খুবই সুন্দরভাবে হয়েছে। তার মানে হলো বীজের জার্মিনেশনের রেট অনেক ভালো। আর আপনারা বীজ ছড়ানোর পর যদি 1 সপ্তাহ পর যদি দেখেন যে সেগুলো এখনো জার্মিনেট করেনি, সেক্ষেত্রে প্রথমেই ঘাবড়িয়ে যাবেন না। আপনারা যেটা করবেন, হয়তো অনেক সময় পানির অভাবে সেটা হতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু উপরে পানি ছিটিয়ে দিবেন। তাহলে আশা করি আর কয়েকদিনের মধ্যে আবার জার্মিনেট করে ফেলবে বীজগুলো। ফিরে আসছি কিছুদিন পর, ডাটা শাকের গ্রোথটা কীরকম হচ্ছে সেটাই আমি আপনাদেরকে আবার কয়েকদিন পর দেখাচ্ছি। ভিউয়ার্স, ফিরে আসলাম আর 10 দিন পর, তবে একটি ব্যাড নিউজ নিয়ে। সেটা হলো, আপনি দেখতেই পাচ্ছেন আমার শাকের যে বেড, সেটা হলো একদম ডুবে গিয়েছে।
মানে হলো রেমাল ঝড়, ঝড়ের কল্যাণে আমার পুরো বাগানটাই কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে একদম ডুবে গিয়েছে এবং শাকের যে বেডটি সেটাও কিন্তু প্রায় কয়েক ঘন্টার জন্য পানির নিচে ডুবেছিল। এবং এখন যা দেখতে পাচ্ছেন এই অবস্থার পরেও কিন্তু আবার টানা 2 দিন বৃষ্টি হয়েছিল, যার কারণে এই গাছগুলো কিন্তু বেশিরভাগই মারা যায়। তো ভিউয়ার্স, আমি মূলত আমার এই শাকের আশা ছেড়েই দিয়েছিলাম, তবে কয়েকদিন পর আমি যেটা দেখতে পাচ্ছি যে কিছু শাক বেঁচে গিয়েছে আর বেশিরভাগই মরে গিয়েছে, তবে কিছু কিছু গাছ কিন্তু রয়ে গিয়েছে। তো সেগুলা মোটামুটি আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমি যেটা করব এখন, যেহেতু আমার বেশিরভাগ জায়গাটাই ফাঁকা হয়ে গিয়েছে, আমি আমার যে বীজটা রয়ে গিয়েছিল সেই বীজটাই আমি অল্প করে আবার এই জমিটার মধ্যে ছিটিয়ে দিব। সত্যি কথা বলতে আমি কিন্তু অবাকই হয়েছি যে যেই গাছগুলা কিছু শাক রয়ে গিয়েছে এটা কিভাবে, কারণ যে পরিমাণে বৃষ্টি হয়েছে, যে পরিমাণে পানি হয়েছিল, টানা বর্ষণ হয়েছিল, তাতে আমি মনে করেছিলাম যে গাছগুলো একদম ধ্বংসই হয়ে যাবে সবগুলাই। তো এখন কিছু রয়ে গিয়েছে, তো বাকি জায়গাটা আমি আরেকবার হালকাভাবে চাষ দিয়ে আমার যে বীজগুলো রয়ে গিয়েছিল সেগুলো আমি আবার ছিটিয়ে দেব। এই বীজ ছেটানোর পর আমার এই বীজের সাথে পূর্বের যে বীজগুলো সেটার ব্যবধান হয়ে যাবে কিন্তু 25 দিনের মতো। মানে 25 দিন আগে আমি সেই বীজগুলো ছিটিয়েছিলাম আর তারপর 25 দিন পর আবার দ্বিতীয় দফায় আমি এই বীজগুলো ছড়াচ্ছি। তো আশা করি সবগুলোই আস্তে আস্তে এইগুলো জার্মিনেট করবে এবং আস্তে আস্তে বড় হবে। বন্ধুরা, ফিরে এলাম 32 দিন পর, মানে টোটাল 32 দিন পর। 32 দিন পর আপনারা দেখতে পাচ্ছেন আমার পূর্বের গাছগুলো বড় হয়ে গিয়েছে এবং পাশাপাশি দ্বিতীয়বার যেই বীজগুলো ফেলেছিলাম সেগুলো খুব সুন্দরভাবে জার্মিনেট করেছে। আর পাশাপাশি জমিতে কিন্তু কিছু আগাছাও দেখা যাচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল, আর বর্ষাকাল মানে কিন্তু আগাছার বাম্পার ফলন। তো এই সময়ে আপনারা জমির আগাছাটাই আপনারা তুলে দিবেন, এছাড়া আর কোনো ধরনের পরিচর্যার প্রয়োজন হবে না। এমনকি বর্ষাকালে পানিরও কিন্তু প্রয়োজন হয় না, কারণ দেখা যায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো মাটিটা সবসময় ভেজাই থাকে। আর ফিরে আসছি কয়েকদিন পর। আজকে 37তম দিন এবং দুঃখজনক ব্যাপার হলো কন্টিনিউয়াসলি গত এক সপ্তাহ পুরো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টির মধ্যেও কিন্তু ডাঁটা শাকগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে। আমার ছোট যে চারা, মানে ছোট যে শাকগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে। আর পুরনো যেই ডাঁটাগুলো সেগুলো কিন্তু দেখুন আপনারা মোটামুটি বেশ মানে হেলদি একটা ভাব আছে, মোটা হয়ে গিয়েছে এবং বেশ লম্বা হয়ে গেছে, এখন অলরেডি 2.5 ফিটের মতো লম্বা। আর ছোটোগুলোও কিন্তু 3 থেকে 4 ইঞ্চি, 5 ইঞ্চি পর্যন্ত লম্বা আছে। আর এই সময় শুধু আগাছাড়া ছাড়া আমি আর কোনো কিছুই দিচ্ছি না, কোনো সার টার দিচ্ছি না। যদিও বৃষ্টিতে কিন্তু আপনারা জানেন হয়তো অনেকেই যে নাইট্রোজেন কিন্তু বৃষ্টিতে ধুয়ে চলে যায়। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি জমির জন্য একটু মানে ক্ষতিকর দিকই বলা যায়, মানে ডাঁটা শাকের জন্য, কারণ শাক জাতীয় ফসল কিন্তু নাইট্রোজেন বেশি প্রয়োজন হয়। তো দেখতেই পাচ্ছেন ওই যে অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু ডাল, সরি, কিছু শাক কিন্তু উপরে গিয়েছে। তো আমি এখন শুধুমাত্র এই আগাছাটাই দমন করে দিচ্ছি, আগাছাটাই তুলে দিচ্ছি। আর আগাছাটা এই আমন ডাঁটার আগাছাটা তোলাটা কিন্তু একদিকে সহজ, কারণ হলো কি আপনি শুধু লাল যেই গাছগুলো সেটা বাদ দিয়ে বাকি সবগুলোই তুলে ফেলবেন। ভিউয়ার্স, ফিরে আসছি কয়েকদিন পর এবং ফিরে এসে ফাইনাল যে অবস্থাটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আজ হলো 1 মাস 25 দিন আমার এই আমন ডাটার বয়স, 1 মাস 25 দিন। 1 মাস 25 দিন বয়সে এর উচ্চতা দাঁড়িয়েছে কিন্তু 3 ফিট। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মূলত যে আমন চাষ যতটুকু তার চেয়েও বেশি হলো আমন চাষ করতে গিয়ে আমার যে শিক্ষাটা আমি পেলাম সেটা নিয়ে আমি বলি। সেটা হলো প্রথমেই যখন আমি আমন ডাটা, মানে এখন আপনারা যে বড় আমন ডাটাটা দেখতে পাচ্ছেন, যখন আমি এটা রোপণ করি তখন কিন্তু রোপণ করার 1 সপ্তাহের মধ্যে, মানে যখন মাত্র গজিয়েছে চারাগুলো, তখনই কিন্তু প্রচন্ড মানে রেমাল ঝড় আক্রমণ করে। রেমাল ঝড় আক্রমণ করার পরে যেটা হয়, প্রচন্ড বৃষ্টি হয় আমাদের এই পাশে হওয়ার পর আমার এই প্রত্যেক মানে পুরোটা বেড কিন্তু পানির নিচে চলে যায়। প্রায় মানে কয়েক ঘন্টা পানি জমা ছিল এখানে। পানির নিচে বলতে একদম চারাগুলো সবগুলো পানির নিচে ছিল। তো যার কারণে এখানে কিন্তু প্রচুর চারা নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে কিছু চারা টিকে গিয়েছিল। তারপরে আমি আবার অল্প কিছু চারা রোপণ করেছিলাম, কিন্তু রোপণ করার পর মানে আমার এই বেডটা কিন্তু অলরেডি দুইবার দুইটা নিম্নচাপের শিকার হয়েছিল, দুইটা ঝড়ের, এবং দুইবারে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হয়েছিল। যে ইদানিং গত 1 সপ্তাহ ধরেও কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে, তারপরেও কিন্তু এখনো কিছু কিছু চারা গাছ টিকে আছে। তো প্রথম লার্নিং যেটা, সেটা হলো যে বিক্রেতা আমাকে যেটা বলেছিল যে আপনার এটা 1 মাসের মধ্যে অনেক বড় হয়ে যাবে, 5-6 ফিট লম্বা হয়ে যাবে। তো সেটা 1 মাসে কিন্তু হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন 1 মাস 25 দিন আজকে বয়স,
এতটা হয়নি। তবে যেহেতু আমি কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করিনি, সেই ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করলে সেটা কি আরেকটু বড় হতো নিশ্চয়ই। তবে আমি যেহেতু চাচ্ছিলাম যে এটা আমি রাসায়নিক সার ব্যবহার করব না, সেই কারণে কিন্তু আমি এভাবে রেখে দিয়েছি। কিন্তু যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক সার মানে জৈব সার দিয়েছিলাম। তারপরে এই অবস্থা। আর যদি এই যে ঝড় ঝাপটাগুলো গেল সেটা যদি না যেত, সেক্ষেত্রে নিশ্চয়ই আরেকটু ভালো গ্রোথ থাকতো। কারণ আপনারা জানেন যে মাটিতে থাকা যে নাইট্রোজেনটা, এবং এই গাছগুলো কিন্তু নাইট্রোজেন সবচেয়ে বেশি প্রয়োজন এদের, মানে শাক জাতীয় গাছের। তো নাইট্রোজেনটা কিন্তু বৃষ্টির পানিতে কিন্তু অনেক চলে যায়, ধুয়ে চলে যায়, যার কারণে কিন্তু হতে পারে যে এটা নাইট্রোজেনের কিছুটা ঘাটতি ছিল। তারপরে আমি চেষ্টা করেছিলাম যথেষ্ট জৈব সার দেওয়ার জন্য। এবং দ্বিতীয় কথা হলো যে এটা কিন্তু খুব ভালো জার্মিনেট করে, মানে খুব মানে মানে প্রত্যেকটা চারাই কিন্তু মানে বীজ থেকেই চারা হয়েছিল। ইভেন যেখানে আমি রোপণ করতে গিয়ে হয়তো আশেপাশে কিছু বীজ পড়ে গিয়েছিল, সেখানেও কিন্তু গজিয়ে গিয়েছে। মানে আমি কিছুই করিনি, সেখানেও কিন্তু গজিয়ে গিয়েছে, মানে আমি চাষ করিনি, জাস্ট মাটিতে গিয়েছে, গজিয়ে গিয়েছে। তার মানে বুঝতেই পারছেন এরা খুবই মানে রেজিলিয়েন্ট, মানে প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে। তারপরে আসা যাক যেটা হলো যে প্রচন্ড ঝড় বৃষ্টিতে আপনার যদি বেড ডুবে যায়, সাধারণত ডাটা শাক কিন্তু মানে বৃষ্টি মানে পানি পছন্দ করে, কিন্তু তারপরেও যেটা হলো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিছু কিন্তু চারা নষ্ট হয়ে গিয়েছে। তো বেডটা একটু উঁচু করা উচিত ছিল। তবে আমি যথেষ্ট উঁচু বেড ছিল, কিন্তু যেই পরিমাণে বৃষ্টি হয়েছিল সেটা কিন্তু অস্বাভাবিক ছিল, যার কারণে কিছু করার ছিল না আমার। তবে আমি যে শিক্ষাটা পেয়েছি, সামনের বার আমি যখন করব বেডটাকে আরো উঁচু করবো, যাতে এই ধরনের হঠাৎ করে প্রচন্ড বৃষ্টিপাতে যাতে মানে বেড ডুবে না যায়, এটা আমি চেষ্টা করব। আর যেটা হলো ভিউয়ার্স, সর্বোপরি যদি আমি একদম মোদ্দা কথায় চলে আসি, সেটা হলো এই শাকটা কিন্তু খুবই ইজি চাষ করা। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি কিছুই করা লাগেনি। যেটা হলো প্রথমবার জমি চাষ দিয়ে জমিটা রেডি করেছি, তারপর হলো বীজ ফেলানোর পর, বীজ গজানোর পর যেটা হলো বারবার আগাছাটা পরিষ্কার করে দিতে হয়েছে, যাতে বৃদ্ধিটা ঠিকভাবে থাকে। আগাছা যদি বেশি হয়েছে সেক্ষেত্রে গাছের বৃদ্ধিটা কিন্তু শাকের বৃদ্ধিটা কিন্তু কমে যাবে। তো আশা করি আপনারা খুব সহজেই আপনারা এই আমন ডাটা চাষ করতে পারবেন। এবং আমন ডাটা আমি যদিও এটা আরো কিছুদিন থাকলে আরো মোটা হবে, তো আমি সেই পর্যন্ত আর আপনার দেখাচ্ছি না, কারণ অলরেডি 1 মাস 25 দিন হয়ে গিয়েছে। তবে আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করেন, অবশ্যই এর চেয়ে আরেকটু ভালো গ্রোথ দেখতে পাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ।